26,000 চাকরি বাতিল, নতুন নিয়োগেও জল গড়ালো আদালতে। এসএসসি 2025 সালে নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এমনই দাবি মামলাকারীর। 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়ের। সেই মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আগামী 5ই জুন এই মামলার শুনানি হবে। নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এমনই দাবি জানিয়ে মামলা করা হয়েছে। মামলা দায়ের হয়েছে 2016 ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশের মামলা দায়ের। সরাসরি এই মুহূর্তে চলে যাব সেন্ট্রাল পার্কে। আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, এই যে হাইকোর্টে মামলা দায়ের করা হলো এবং যেখানে মামলাকারীর একাংশ তাদের বক্তব্য যে এই যে নতুন বিধি রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, তারা কি বলছেন? একেবারেই স্বর্ণালী, আমাদের সঙ্গে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা, তাদেরকে জিজ্ঞেস করব ওয়েটিং লিস্টে থাকা 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা বলছেন যে এই যে নিয়মবিধি জারি করা হয়েছে তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এবং তারা মামলা করেছেন। 5ই জুন শুনানি। কিভাবে দেখুন, ওনারা কেউই চায়নি যে প্যানেলটা ক্যান্সেল হোক। সবাই চেয়েছে যে প্যানেলটা প্রয়োজনে রিসাফলিং হোক, রিপ্যানেলিং হোক। তাতে কী হবে, যারা আমরা শিক্ষকরা বৈধভাবে যোগ্যতার সঙ্গে স্কুলে চাকরি করছিলাম তারা তাদের চাকরিটা বজায় থাকে এবং যাদের চাকরিটা চুরি হয়েছিল, যারা চাকরি পায়নি ওয়েটিং লিস্টে থেকেছে, তারা ওই অযোগ্যগুলো বেরিয়ে যাওয়ার পর তাদের আবার মানে চাকরিটা যাতে পায়। কিন্তু সমস্যাটা এখানে এমন হয়েছে যে পুরো প্যানেলটাই ক্যান্সেল হয়েছে। আমরা সর্বতভাবে দাবি করছি রিপ্যানেল করুন, করে যারা বৈধভাবে চাকরি করছে যোগ্য শিক্ষক তারা স্কুলে ফিরুক। আর যে অবশিষ্ট সিটগুলো খালি হবে, যারা যে সিটগুলো অযোগ্যরা অকুপাই করে রেখেছিল, সেই সিটগুলোতে ওয়েটিং থেকে যারা যোগ্য রয়েছে তাদেরকে চাকরিতে বহাল করা হোক, চাকরিতে জয়েন করানো হোক, তারা চাকরি পাক। এবং তারপরেও যদি সিট খালি থাকে, দরকার হলে যারা নট কল ফর ভেরিফিকেশন দরকার হলে সেই কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে তাদের আবার ইন্টারভিউ নিয়েছে ওই সিটগুলো ফিল আপ করা হোক। কখনোই একটা পুরো প্যানেল ক্যান্সেল করে দিয়ে এইভাবে সমগ্র শিক্ষকদেরকে এবং যারা ওয়েটিং তারাও কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা নম্বরে যে বিভাজন আমরা দেখছি সেখানে দেখা যাচ্ছে তারা বলছেন যে একাডেমিক পারফরমেন্সকে অনেক কম গুরুত্ব দেওয়া হচ্ছে, লিখিত পরীক্ষা 60-এর করে দেওয়া হয়েছে, আগের পড়ানোর অভিজ্ঞতা থাকলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া হবে। এই যুক্তিগুলোকে কীভাবে এই আপনি যেটা বললেন যে এই কেসটা ওয়েটিংরা করেছে, তাহলে ওয়েটিংরা করেছে কেন? তারা আমাদের প্যানেলে যে যারা অযোগ্যরা ঢুকেছিল তাদের জন্য চাকরি পায়নি। তাহলে যদি রিপ্যানেল করা হয় তাহলে তারা সেই জায়গাগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে তারা আসতে পারে। তাহলে তো আর এই সমস্যা, এই জটিলতা আসেই না। নতুন পরীক্ষা আমরা কেন দেবো? শক্তি চট্টোপাধ্যায়ের একটা কথা ছিল যে যেতে পারি কিন্তু কেন যাব, সেরকমই পরীক্ষা দিতে পারি কিন্তু কেন দেবো। এই দাবিটা আমরা যোগ্য শিক্ষকরা রাখছি যে পরীক্ষা 10 বছর আগে দিয়েছি, 7 বছর চাকরি হয়েছে, সেখানে নতুন করে পরীক্ষা কেন? সেখানে আমরা নতুন পরীক্ষা নয়, দরকার হলে রিপ্যানেল করুন। সেখানে যে সিটগুলো খালি হবে, যে সিটগুলো অযোগ্যরা টাকার বিনিময়ে কিনেছিল, সেই সিটগুলোতে ওয়েটিং থেকে সে যোগ্য ওয়েটিং প্রার্থীরা চাকরি পাক। এবং বিধি নিয়ে আপনারাও প্রশ্ন তুলেছিলেন, তারা সরাসরি আদালতের দ্বারস্থ হলো। আমরা তো পুরো নিয়োগ যে আমরা পরীক্ষাটা দিতেই চাইছি না, সেই জন্য ওখানে কি করেছে সেই বিষয়ে আমাদের তো মন্তব্য এখন আমরা করতেই চাই না। আমাদের দাবি, আমরা যখন কোনো অন্যায় করিনি তখন আমাদেরকে কেন আবার শাস্তি দিচ্ছ, আমাদেরকে কেন আবার পরীক্ষাতে বসানোর চেষ্টা করছো? তো আমি যেখানে পরীক্ষা দিতেই চাইছি না সেখানে ওইগুলো নিয়ে আমার আর মন্তব্যর প্রয়োজন নেই। আমি বলছি যে পরীক্ষা কেন হবে? ওয়েটিংতে যে দাবিটা যে ওনারা চাকরি পাননি, ওনাদের চাকরি বিক্রি হয়ে গেছে, তাহলে যদি রিপ্যানেল হয়। আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এর আগেও আপনি বলেছিলেন যে মামলা দায়ের করা উচিত রাজ্য সরকারের এই গেজেট নোটিফিকেশন জারির পর। ইতিমধ্যেই আপনি নিশ্চয়ই জানেন যে এই নতুন বিধি নেই, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এমনই দাবি করেছে মামলাকারীরা এবং মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আমি মামলায় লিভ নিয়েছি। লুবানা পারভিন এবং মৌসুমীরা তারা মামলা করেছেন। তারা মূলত ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট ছিলেন 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে। তাদের বক্তব্য খুব পরিষ্কার যে দেখুন, 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে, সেটা স্যাটিসফাইড হয়েছে। সেটা স্যাটিসফাইড করে নতুন যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে সেটা 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হতে হবে। 2016 সালের
পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের মধ্য থেকেই। কেন হতে হবে? তার কারণ হচ্ছে যে 2016 সালে রিক্রুটমেন্ট প্রসেসে দুর্নীতি হয়েছে। 2025 সালে নতুন একটি রুল নিয়েছে, সেখানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে দেবেন যে 2016 সালের নিয়োগ হবে 2025 সালের রুল অনুযায়ী। যে রুলসে বলছে 10 নম্বরের জন্য টিচার এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে, যে ফলে এদের জন্য সিলেকশন প্রসেস হবে 90 নাম্বারের। আর যারা শিক্ষকতা করেছেন সে হতে পারে কন্ট্রাক্টুয়াল টিচার, তিনি 10-এ 10 পাবেন, আর তাদের জন্য সিলেকশন প্রসেস 100, আর এদের জন্য সিলেকশন প্রসেস 90। সেটা তো আর হতে পারে না। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে তারা বলছে যে দেখুন, আগে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য বরাদ্দকৃত নাম্বার ছিল 35, বর্তমানে কত? 10। ফলে এই যে নাম্বারের পার্থক্য ঘটে, আগে ইন্টারভিউ ছিল 10, এখন ইন্টারভিউ 10-এর সঙ্গে লেকচার ডেমনস্ট্রেশন আরো 10 যোগ করে দেওয়া হয়েছে। সে আগে 10 নম্বরে ম্যানিপুলেশন হতো, এখন 20 নম্বরের ম্যানিপুলেশন হবে। যেখানে নতুন রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ হতেই পারে না, পুরাতন যে রিক্রুটমেন্ট রুলস আছে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং সেভাবেই নাম্বার বিভাজন রাখতে হবে। নতুন রুলের ভিত্তিতে এই সিলেকশন প্রসেস হতে পারে না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে কারা এজ রিল্যাক্সেশন পাবেন। এরা কি করে এজ রিল্যাক্সেশন দিয়েছে, কিন্তু একটি পরীক্ষাতে পাবেন। একজন ধরুন পরীক্ষার্থী, তিনি একাধিক পরীক্ষার জন্য এলিজিবল হতে পারেন, তিনি এজ রিল্যাক্সেশন শুধুমাত্র একটা পরীক্ষার জন্য কেন পাবেন? তিনি একাধিক পরীক্ষার জন্য পাবেন। যদি তিনি আগেও একাধিক পরীক্ষায় বসে থাকেন, তাহলে কেন এখন আর একাধিক পরীক্ষায় বসতে পারবেন না? নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ে একাধিক পরীক্ষায় তিনি এলিজিবল হতে পারেন। যিনি স্পেসিফিকলি আনটেন্টেড, তাকে তো বলতে হবে। আর এই আনটেন্টেড লিস্টটা তো প্রথমে দিতে হবে, আর টেন্টেড লিস্টটা তো প্রথমে দিতে হবে। কারা কারা টেন্টেড সেইটা লিস্টটা যদি না থাকে, তাহলে তো আবার নিয়োগ প্রক্রিয়ায় তারা ঢুকিয়ে গিয়ে আবার সেই তো ব্যাঘাত ঘটবে। কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তারা কোনোভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে তারা যদি আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে, তাহলে নিয়োগ প্রক্রিয়াটি তো আবার কলুষিত হবে।